এখন আমি আলোচনা করব রাজা রামমোহন রায় এবং রাজা রামমোহন রায়ের এবং তার সাথে যে একটা রাজা রামমোহন রায়ের পরে যে প্রমোদ চৌধুরী যে একটা আর্টিকেল লিখেছিলেন, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর নাম কি বলে মহাত্মা গান্ধী যে রাজা রামমোহন রায়কে নিয়ে যে আলোচনা করেছিলেন, সেটা একটা মানে বিখ্যাত যে একটা ডিবেটের অংশ হয়ে গেছে ইতিহাসের। সেটা নিয়ে একটু আলোচনা করব যে রাজা রামমোহন রায়কে রবীন্দ্রনাথ তার গুরু মানতেন। তার ধর্ম যেটা সেই হলো ব্রাহ্ম ধর্মের একজন পথিকৃৎ, কিন্তু আমরা মানে তিনি নিজেকে কোথাও আমরা যতদূর জানি যে প্রমোদ চৌধুরী নিজেকে ব্রাহ্ম বলে স্বীকার করেন না, তিনি নাস্তিক বলেই নিজেকে অনেক ক্ষেত্রে বলেন এবং অনেক ক্ষেত্রে তিনি আর্ট ফর আর্ট শেকের যে ইগুলো আছে সেগুলোর কথাই অনেক ক্ষেত্রে মানে বামপন্থা ডাইনপন্থা কিছু বোঝা যায় না। এই প্রমোদ চৌধুরী কঠিন তার্কিক, এবং বাংলা সাহিত্যে আধুনিকতা বলি, ফ্রেঞ্চ যে প্রভাবগুলো আছে, ফ্রেঞ্চদের যে উন্নাসিকতা আছে, ব্রিটিশ ফ্রেঞ্চদের যে সাইনিসিজম স্বার্থপরতা, সেগুলো কিন্তু রবীন্দ্রনাথ এবং প্রমথের জন্যই বাংলায় কিন্তু এর প্রাদুর্ভাব রেখেছে। কাজেই রবীন্দ্রনাথ এবং প্রমোদ দুজনকে যদি একসাথে না ধরি, তাদের সাথে ডিবেটগুলো যদি না করি, তাহলে কিন্তু আমাদের এই বাঙালি যে সভ্যতা আজকে যে কাদার মধ্যে পড়ে গেছে, সেখান থেকে আমরা বেরোতে পারবো না। সেই জিনিসটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের এই 1921 সালের শেষ দিকে যে তিনি লিখেছিলেন এই রাজা রামমোহন রায়কে প্রশংসা করে, তিনি একটা প্রায় 13 পৃষ্ঠা 12 পৃষ্ঠা একটা প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধের নামই রাজা রামমোহন রায় কোনো একটি সাহিত্য পড়া হবে বলে লিখিত। আচ্ছা, তাহলে এখন এই যে রাজা রামমোহন রায়ের প্রশংসা তিনি করলেন, সেখানে আমরা দেখি যে এই এর সাথে আমরা মহাত্মা গান্ধীর আলোচনা করব যে রাজা রামমোহন রায়কে তিনি প্রচণ্ডভাবেই সম্মান করছেন। রাজা রামমোহন রায়কে তিনি বলতেছেন যে গোটা ভারতে বাংলায় তো শ্রেষ্ঠ মহাপুরুষ এবং গোটা ভারতেই হয়তো শ্রেষ্ঠ মহাপুরুষ। পরে দেখছি যে পরে তিনি আবার বলবেন যে ব্রিটিশ আমলে জন্ম নেওয়া, যেমন দেখেন বলছে যে রাজা রামমোহন রায় যে বাংলার শুধু এটা হলো 123 পৃষ্ঠা এই বই থেকে নেওয়া যাবে, এই যে প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ এই বই থেকে। এবং প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ এই বইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বই, যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে এবং এই বইটা কেনারও দরকার নেই, আপনার লাইব্রেরি থেকে ইস্যু করেই আপনারা এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এই বইটার হলো গিয়া যে প্রবন্ধটার নাম রাজা রামমোহন রায়, প্রবন্ধ সংগ্রহের মধ্যে আছে এবং অত্যন্ত কিছু ডিবেট নিয়ে কিছু কথা নিয়ে এখানে আলোচনা আছে। সেই আলোচনাটা আমরা এখন করব। যে সেটা হলো যে তিনি প্রথমে বলতেছেন যে আপনাদের সেক্রেটারি মহাশয় আমাকে সম্মুখে উপস্থিত দু চার কথা বলার জন্য বহুদিন ধরে অনুরোধ করে আসছেন। কতকটা অবসরের অভাবের দরুন, কতকটা আলস্যবশত সেই অনুরোধ আমি এতদিন রক্ষা করতে পারিনি। এখানে তিনি বলতেছেন তিনি যে বিষয়ে আমাকে বলতে অনুরোধ করেছেন সেই বিষয়ে ভালো কিছু বলবার আগে প্রস্তুত হওয়া দরকার এবং তার জন্য কতটা অবসরও চাই পরিশ্রমও। রামমোহন রায় সম্বন্ধে তেমন যে কোনো একটা যেমন তেমন করে একটা প্রবন্ধ গড়ে তোলা আমার নিতান্ত অপ্রবৃত্তি। তা এই যে তিনি বলছেন যে এখানে তিনি প্রস্তুতি নিয়ে অনেক চমৎকার করে কথা বলতে চান, তাই জন্য তিনি এতদিন অস্বীকার করে আসছিলেন। কিন্তু এখন যেহেতু তাকে একটা বিরাট প্রস্তুতি নিয়েই কথা বলতে বলেছেন, তাই তিনি কথাটা বলছেন। এবং এই বক্তৃতার প্রায় 6 মাসের মধ্যেই কিন্তু আমরা দেখব যে রাজা রামমোহন রায়কে যে তিনি কী বলছেন এর আগে দেখে নিই, তারপরে এই বক্তৃতা 6 মাসের মধ্যে কী ধরনের বিরুদ্ধ মত আমরা পাই, দুইটার সমালোচনা একসাথে করলে কী ধরনের জিনিসগুলো দাঁড়ায়, সেটা আমরা আলোচনা করব। এখানে তিনি বলতেছেন রাজা রামমোহন রায় লোকসমাজের অনেকের বিশ্বাস যে রাজা রামমোহন রায় বাংলা গদ্য সৃষ্টি করেছেন। রাজা রামমোহন শুধু যে বাংলার নয়, সারা ভারতবর্ষের অদ্বিতীয় মহাপুরুষ, এসব তো বাঙালি কী উপায় আবিষ্কার করলে। তার মানে তার মতো মহাপুরুষ আর মানে বাংলায় তো নাই, গোটা ভারতেও নাই। কিন্তু পরে আমরা দেখব যে ব্রিটিশ আমলের শ্রেষ্ঠ ফল তিনি বলতেছেন। এবং তারপরে এখানে আমরা এই ব্রিটিশ এই 12 পৃষ্ঠার যে তিনি প্রবন্ধটা লিখেছেন রাজা রামমোহন রায়ের তিনি গুণাবলী, এখানে তিনি কান্টের উদাহরণ তিনি টেনেছেন। তিনি বলতেছেন যে থিওরি অফ প্র্যাকটিক্যাল রিজন এবং থিওরি অফ
পিওর রিজন এবং থিওরি অফ প্র্যাকটিক্যাল রিজন, এই দুইটাই কিন্তু কান্টের বিরাট প্রবন্ধ বই, বিরাট বই। কিন্তু সেইখানে তিনি বলতেছেন এই দুই সূত্র অনুসারেও এই রাজা রামমোহন রায় কে আমরা ভারতের শ্রেষ্ঠ জ্ঞানী বলতে পারি। তো আসলে কিন্তু এটা ঠিক না, এটা আমরা একটু পরে একটু আলোচনা করব। যেমন স্কচ দার্শনিক ডুগাল্ট স্টুয়ার্ট বলেছিলেন সংস্কৃত বলে কোনো ভাষাই নাই, ইংরেজে ঠকানোর জন্য ব্রাহ্মণরা ওই একটি জাল ভাষা বার করেছে। তাহলে এখন দেখেন যে এখানে কিভাবে কথাগুলো বলতেছে যে মানে প্রথমে মানুষকে হিট দিয়ে নিচ্ছে যে না আমাদের সম্বন্ধে অনেক অপপ্রচার আছে, কাজেই আমরা সত্যটা তুলে ধরছি। তাহলে দেখি যে এখানে কী বলতেছেন, যে তিনি বলতেছেন যে ইমোশন নিয়ে যে ধর্মগুলো আসে, কিন্তু এক প্রকার ইমোশন হলো গিয়া মানে জগতিক ইমোশন, আর একটা হলো ব্রহ্মের ইমোশন। তাহলে এই ইমোশনকে নিয়ে তিনি বলতেছেন যে যারা রসের রসিক তারা উপনিষিদ্ধ হচ্ছে তার মানব গগনচুম্বী কীর্তি। তাহলে একটা হলো কসমিক ইমোশন, আর একটা হলো গিয়া একটা হলো মানবিক ইমোশন, আর একটা বিশ্বজনীন ইমোশন। এই দুই প্রকার মানে তিনি বলতেছেন বারবার যে একটা ওই আমরা জানি যে তিনি জার্মান দর্শন পড়েছেন, কিন্তু জার্মান দর্শন এখানে আনেননি। এবং এখানে আমরা দেখব যে তিনি কী ধরনের কথাগুলো বলতেছেন। তিনি বলতেছেন যে তিনি বলতেছেন যে রাজা রামমোহন রায় লিবার্টি শব্দের নতুন অর্থে গ্রহণ করেছিলেন। তাহলে এখানে বেনথাম ও মিলের সাথে যে তার লেখা মিলে যায়, এই কথাটা তিনি বারবার বলতেছেন। যে অ্যারিওপেজিটিকা যে যে তিনি যে একটা পাঠিয়েছিলেন, নাম কি বলে, চতুর্থ জজকে যে তিনি একটা খোলাখালি চিঠি লেখেন রিলিজিয়াস লিবার্টি রক্ষা করার জন্য, সেইটাকে তিনি অ্যারিওপেজিটিকার সাথে তুলনা করছেন এই বেনথাম, দার্শনিক বেনথাম। তাহলে আমরা জানি যে বেনথাম ও মিল এরা কিসের জন্য বিখ্যাত? এরা হলো গিয়ে মানুষের সুখকে সবচেয়ে বেশি বাড়িয়ে তুলতে চেয়েছিলেন। এখন আমরা দেখব যে বেনথাম, মিল এবং এদের থেকে কান্ট এবং এরা কেন শ্রেষ্ঠ, এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের কান্ট এবং গেটে কেন শ্রেষ্ঠ সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখব যে তিনি হেগেলকে অপমান করতেছেন। তিনি বলতেছেন যে হেগেলের তিনি শিষ্য ছিলেন না, ফলে তিনি মুক্ত মনের ছিলেন। কিন্তু একটা জিনিস তিনি কিন্তু আবার একটা জিনিস স্বীকার করছেন যে তিনি দুই প্রকার মহাপুরুষ থাকেন, এক প্রকার মহাপুরুষ থাকে লিবারেটর, আর এক প্রকার মহাপুরুষ থাকে সেভিয়ার। তো যে লিবারেটর সে কিন্তু সেভও করে। তাহলে এই যে লিবারেটর আর সেভিয়ারের মধ্যে যে তিনি পার্থক্য করলেন, সেটা কিন্তু একটা শিয়ালের বুদ্ধি। এবং আমরা আস্তে আস্তে দেখব যে এখানে তিনি জার্মান দর্শনের যে উদাহরণ দিচ্ছেন, এখানে কান্টের উদাহরণ দিচ্ছেন, কিন্তু জার্মান দর্শনকে গ্রহণ করছেন না। জার্মান দর্শন শুধু কান্টকে নিয়ে না, কান্টকে যারা জার্মানরা যেভাবে বুঝেছে এবং যেটা সহজ সত্য কথা, সেইখানে কিন্তু দেখব যে গেটে এবং হেগেল এই দুই সূর্য, কান্ট এমন একটা সূর্য যে আরও দুইটি সূর্যর জন্ম দিয়েছে। এবং শুধু দুইটা না, আরও অনেক মানে চমকপ্র দিক থেকে গোটা টপ করে নিয়েছেন। কাজেই কান্টের একটা সিস্টেম আছে, আমরা হেগেলের একটা সিস্টেম বলি, কিন্তু গেটের একটা সিস্টেম বলি না, কারণ কান্টের সিস্টেমটাই গেটেতে এসে উপনীত হয়েছে। কাজেই কান্ট থেকে যে ইসলামকে ড্রাইভ করা যায় এটা কিন্তু খুব সহজ সত্য, কিন্তু তিনি এইখানে গোটা প্রবন্ধটা যদি আপনারা পারেন, ইসলামের শ্রেষ্ঠত্ব সেখানে নাই। আচ্ছা, ইসলামের শ্রেষ্ঠত্ব কেন এই ব্রাহ্ম ধর্ম বা কাদিয়ানিদের উপরে, বা এই যে যারা আরও আছে ইহুদিদের উপরে ইসলাম কেন শ্রেষ্ঠ, এই জিনিসটা বুঝতে হবে। যে এই ইহুদি ধর্ম বা বাহাই ধর্ম এরা কিন্তু এক ধরনের সব ধর্মকেই প্রচণ্ড উদার, মানুষকে খালি শান্তির কথা বলে, কিন্তু যুদ্ধের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে যে যুদ্ধও করতে হয়, যেটা পরবর্তীতে আমরা ডারউইনকে দেখব। ডারউইনকে পরবর্তীতে আরও রেকটিফাই করেছে, যে তিনি হলেন গিয়া এই যে বাকশন। তাহলে এই বাকশনের সাথে কিন্তু আমাদের যে এই ইসলামেও যে এই ধরনের এই মানুষের কনসাসনেসের উন্নতির যে স্তর, সেটা কিন্তু ইসলামেও ছিল। এবং সেটা কিন্তু এই যে বাকশন যেটা বলতেছেন যে নাম ক্রিয়েটিভ ইভলিউশন, ক্রিয়েটিভ ইভলিউশন বলি বা জীবন সংগ্রাম আমরা যদি দেখি, এটা কিন্তু এই জীবন সংগ্রামের সাথে কিন্তু এইগুলো যায় না। এই যে
এই নাম কি বলে খ্রিস্ট ধর্ম। এর ফলে খ্রিস্ট ধর্ম আসার পরে কী হয়েছে, ইউরোপ পুরা গ্রিক এবং রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন ইহুদি ধর্মের সাথে ইসলাম কেন বেটার? কারণ ইহুদি ধর্ম কিন্তু সেভাবে আল্লাহ নবী যেভাবে অন্যায়ের জন্য তার নাইট বা প্রতিরোধের যোদ্ধার হিসাবে আল্লাহ নবী যেরকম যুদ্ধের পর যুদ্ধ করতে হয়েছে মানুষের মঙ্গলের জন্য, সেই জিনিসটা কিন্তু ইহুদি ধর্মে সেভাবে আমরা দেখি না। এবং এই মুসা নবীর মধ্যেও আমরা দেখি যে ইসলাম আর ইহুদি ধর্ম একই, খ্রিস্টান ধর্ম একই, কিন্তু এখানে যে বিকৃতিগুলো খ্রিস্টান ধর্মে ঘটেছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে যে খ্রিস্টান ধর্মের মধ্যে গ্রিক প্লেটোবাদ ঢুকে গেছে, এবং এই যে পরবর্তীতে বাহাই ধর্ম বলি, কাদিয়ানি বলি, আর এই যে ব্রাহ্ম ধর্ম বলি, এগুলোও কিন্তু এই যে মানে দেখা যায় যে ব্রিটিশদের অত্যাচারের যে প্রতিবাদ সেইটি কিন্তু করতে পারেনি। যেমন আমরা দেখি যে জীবন দাস প্রচণ্ড বিখ্যাত একজন কবি, নজরুলও প্রচণ্ড বিখ্যাত একজন কবি, কিন্তু জীবন দাস যে সালে জন্মাইছেন, নজরুল সেই সালেই জন্মাইছেন, কিন্তু জীবন দাসের একটা কবিতা নাই ব্রিটিশ বিরোধী। তাহলে এই যে ব্রিটিশের সঙ্গে যে কাদিয়ানিরাও কিন্তু দেখবো যে আমরা ব্রিটিশের প্রচণ্ড অনুগত ছিল, বাহাইরাও কিন্তু, মানে এই যে নতুন একটা ধর্ম যেখানে অন্যায়ের প্রতিবাদটা সেভাবে নাই, এবং যেখানে এই যে এই যারা হলো গিয়া নাম কি বলে নতুনভাবে যারা সমাজকে কলোনাইজ করতেছে, সমাজকে চুষে খাচ্ছে, তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারে তাহলে তুমি কোথায় দাঁড়াবা? এই ধর্মের মূল্য কী? কাজে এইসব ধর্মগুলা এর বিরুদ্ধেই কিন্তু এই যে আমি যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টটাই কিন্তু তারা প্রায় এই বক্তৃতাটা দেওয়ার প্রায় এটা আশ্বিন মাস 1387 তিনি এইটা করেছেন, মানে 1921 সালে এই বক্তৃতা দিয়েছেন। 1922 সালের 23শে মার্চ, যেটা পাকিস্তান দিবসের পরে, কিন্তু 23শে মার্চে কিন্তু পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে ওই মহাত্মা গান্ধীর ওই বক্তৃতাটা কিন্তু জিন্না সাহেব বা বাঙালি মুসলমান বা উত্তর ভারতের মুসলমান, সর্বভারতীয় মুসলমানরা কিন্তু স্বীকার করে নিয়েছিল। সেটা কি সেই বক্তৃতাটি একটু আলোচনা করি। সেই বক্তৃতায় উড়িষ্যাতে তিনি কদম রসুল নামক এলাকাতে, কটক সিটির সম্ভবত, এটা উড়িষ্যার যে একটা সিটি আছে, এই সিটিতে তিনি এই কথাটা বলেছিলেন যে মহাত্মা গান্ধী বলেছিলেন যে এই রাজারামন রায় এবং নাম কি বলে তিলক, এরা হলো গিয়া ইসের কাছে, এই কবির দাদু নানক চৈতন্য, এদের কাছে পিগমি। তখন এখানে জনগণ হাসে ফেলে যে পিগমি বলাতে যে এই রাজারামন রায় কেন ছোট। এই কথাটা কিন্তু পরে এই ডিবেটে কিন্তু রবীন্দ্রনাথ যাননি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ডিবেটে রবীন্দ্রনাথকে যাওয়া উচিত ছিল। এবং আমি পরবর্তীতে আরও আলোচনা করব, এটা কেবল শুরু করলাম আমি, যে প্রমথের যে কান্সীয় দর্শন আর ইকবালের যে কান্সীয় দর্শন, প্রমথের যে জার্মান ভার্সন দর্শনের বা ব্রিটিশ দর্শন, তিনি তো জার্মান দর্শনের সরাসরি সমর্থন করেননি প্রমথ, কিন্তু প্রমথ বারবার বলেছেন যে হেগেলিয়ান ফিলোসফি, কান্সিয়ান ফিলোসফি, মানে তিনি জার্মান এই ফিলোসফিগুলোর শ্রেষ্ঠতা সম্বন্ধে কিছুটা হলেও জ্ঞাত আছেন, এবং তিনি এই জার্মান হেগেল বা এই আমরা দেখব যে ইসের উদাহরণও দিয়েছেন, নাম কী বলে হেনরিক হাইনে। তো হেনরিক হাইনের যে উদাহরণটা, ওইটা আমি একটু দেই। হেনরিক হাইনের যে উদাহরণটা এখানে তিনি দিয়েছেন, সেটা হলো গিয়া যে হি ওয়াজ এ ব্রেভ সোলজার ইন দ্য ওয়ার অফ লিবারেশন অফ হিউম্যানিটি। এটা হেনরিক হাইনের। তো হেনরিক হাইনে এই কথাটা বইলে তিনি বলেছিলেন যে তার কবরে যেন এই জিনিসটা দেওয়া হয়। তো হি ওয়াজ এ ব্রেভ সোলজার ইন দ্য ওয়ার অফ লিবারেশন অফ হিউম্যানিটি। তাহলে তিনি বিরাট যোদ্ধা কার জন্য, যারা যেখানে মানবের লিবারেশন অফ মানবতার, হি ওয়াজ এ ব্রেভ সোলজার ইন দ্য ওয়ার অফ লিবারেশন অফ হিউম্যানিটি। তো মানব মুক্তির যুদ্ধে তিনি একজন বিরাট সৈন্য ছিলেন, ব্রেভ সাহসী সৈন্য ছিলেন। এই কথাটা হাইনে বলছেন যে আমার কবরের উপর দিয়ে রাখবা। তাহলে এই যে যুদ্ধকে এই মহান কথাটা কিন্তু কান থেকে আসছে, এবং হেগেলও এটা স্বীকার করেছেন, গেটেও স্বীকার করে নিয়েছেন। কাজেই যুদ্ধ মানুষের জীবনে একটা প্রয়োজনীয়, এই জিনিসটা কিন্তু অনেকেই স্বীকার করে না, আর বিশেষ করে খ্রিস্টানরা, আদি খ্রিস্টানরা স্বীকার করেই না, অর্থোডক্স খ্রিস্টানরা, এবং আমরা দেখব যে এই ব্রাহ্মরাও স্বীকার করে না। কিন্তু এখানে তিনি বলতেছেন যে এখানে তিনি এই বিরাট সোলজার হিসাবে বলতেছেন কিসের, মানব মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য যে যুদ্ধ, তার ব্রেভ সোলজারকে এই নাম কি বলে রাজা রামমোহন রায়। কিন্তু আমরা যে একটু আগে বললাম যে এই ঘটনার প্রায় 7-8 মাসের মধ্যে, 6 মাসের মধ্যেই কিন্তু এই বিরাট একটা লিখে ফেললেন, এই কথাটা বললেন 23শে মার্চে তিনি কটকে কথাটা বললেন। কি কথাটা বললেন যে এই রাজা রামমোহন রায় বা এই তিলক, এরা রাজা রামমোহন রায় এবং তিলক, রাজা রামমোহন রায় এবং তিলক এই ইসের তুলনায়, এই যে
কবির, দাদু, নানক এদের তুলনায় একটা পিগমি বা বামন। তাহলে এই কথাটা বলাতে রবীন্দ্রনাথও আবার এই কথাটা ধরে বসলেন, তিনি ইকে চিঠি লিখলেন। নাম কি বলে, আমরা জানি যে রবীন্দ্রনাথ ওই সময়টা ছিল অসহযোগ আন্দোলনের সময়। তো অসহযোগ আন্দোলনের সময় তিনি এই কথাটা বলেছিলেন, কিন্তু অসহযোগ আন্দোলন তিনি এই জন্যই বলেছিলেন। তো তারপরে অনেক হাসি ফেলছিল এই কথাটা বলার পরে, পিগমি কথার উচ্চারণের পরে। তো তিনি বলেন যে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি কি বলছি, আমি বলছি যে মানুষের যে অন্যায়ের প্রতিবাদ, এইগুলার এই তত্ত্বগুলোর কে করেছেন? কবির, দাদু, নানক। এবং ওই সময় বিরাট বিরাট মানবিক লোক দাঁড়াইছিল ব্রিটিশের যে মুঘল শাসনের বিরুদ্ধে। মুঘল শাসন ছিল, কিন্তু সেখানে মানুষের মাথা নিচু করে দেওয়া হয়নি। কিন্তু এই ব্রিটিশ শাসন করছে কি, মানুষের মাথা নিচু করে দিচ্ছে। এখানে প্রতিবাদী লোক পাওয়া যাচ্ছে না সেই রকম। কিন্তু আমরা এটা কিন্তু আলটিমেটলি দেখবো যে এখন তো আমরা সেই ঘটনা থেকে আরও 100 বছর সামনে চলে আসছি। এখন 2024 সালে, এটা 1921 সালে কথা বলতেছি। তা আজ তো আমরা জানি যে এই যে মানে কেন জীবনানন্দ দাশ অসম্পূর্ণ, কারণ জীবনানন্দ দাশ তিনি চোখের সামনে ব্রিটিশদের অন্যায় অত্যাচার দেখেও, এই ব্রাহ্ম গ্রুপেরই লোক, কিন্তু এটা বুঝতে হবে। এই কুসুম কুমারী দাস তিনি মানে 2 জেনারেশনে তারা ব্রাহ্ম। তার মাও ব্রাহ্ম হয়েছিল এবং তিনিও ব্রাহ্ম ছিলেন। কে ছিলেন ব্রাহ্ম? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস, তিনিও ব্রাহ্ম ছিলেন। এই ব্রাহ্ম ধর্মের ফলেই তিনি ব্রিটিশের অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে একটা কবিতাও লেখেন নাই। অথচ তারই একই সালে জন্ম না নজরুল ইসলাম কিন্তু কবিতার উপর কবিতা লিখে গেছেন ব্রিটিশের বিরুদ্ধে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে এই মাথা নিচু ধর্ম যেগুলোকে বলছি, ব্রাহ্ম ধর্ম, বাহাই ধর্ম, হ্যাঁ, এগুলো কিন্তু সেভাবে কাজ করে না। এই কথাটাই কি বোঝাতে চাচ্ছিলেন কে, এই নাম কি বলে, এই জন্য তিনি তিলককে, এবং এখানে আমরা বলতে পারি তিলক কেন আসলো। এখানে তো ব্রাহ্ম ধর্মের এই যে রাজা রামমোহন রায়কে ছোটো করেছেন বুঝলাম, তিলককে কেন ছোটো করেন? কারণ তিলকের মধ্যেও কিন্তু এখানে জিজ্ঞেস করা যায়, তিলক যেহেতু প্রশ্নটা করা হয়েছিল, এই কথাটা হঠাৎ করে তো বলেনি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্রিটিশ শিক্ষা কি মানুষকে মহান করে তুলছে না, যেমন তিলক, রাজা রামমোহন রায় এরা। তখন তিনি বললেন যে মহান করছে ঠিক আছে, কিন্তু তার পূর্ববর্তী মহান লোকেদের তুলনায়, সেসব জায়ান্ট লোকেদের তুলনায় এই লোকগুলো পিগমি। সেই লোকগুলো ছিল কি, গোটা যারা নিজেরা মাথা নিচু করে উঁচু করেছেন, সবাইকে মাথা উঁচু করতে বলেছেন, গোটা জাতিতে একটা মাথা উঁচু ভাব বজায় ছিল, স্বাধীনতা ভাব বজায় ছিল। কিন্তু এখন যা হচ্ছে, এই তিলক বলি আর এই রাজা রামমোহন রায় বলি, তারা ওভাবে মাথা উঁচু করতে পারছেন না। তিলক অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, গরম দল আমরা বলি, কিন্তু সেটা তো তাকে তো তার মতামত তো পিচ করতে দেওয়া হয়নি তিলককে। এই যেভাবে কবির, দাদু, নানক স্বাধীনভাবে তাদের মতামত প্রচার করে গেছেন, মাথা উঁচু ভাব প্রচার করে গেছেন, তার থেকে কম মাথা উঁচু ভাবও কিন্তু এই ভাব, তার থেকে একটু মাঝারি, একটু মাথা নিচু ভাব, তারপরেও একটুখানি স্বাধীনতা নিয়ে তিলক আগানোর চেষ্টা করেছেন। কিন্তু তিলককে বারবার জেলে দেওয়া হয়েছে, বারবার করা হয়েছে, যেগুলো কিন্তু কবির, দাদু, নানক বা চৈতন্যকে সেই জেলগুলো এরা দেয়নি। এই যে নাম কি বলে, এই মুঘলরা, মুসলমানরা দেয়নি। কাজেই ইসলাম, এই জিনিসটা বুঝতে হবে যে তারা ছিলেন ইসলামের প্রভাবে, তারা ইসলামের মাথা উঁচু ফিলসফির প্রভাবে তারা গভর্নেন্সটাকে ওই সময় এইসব কবিরা জন্মাইছিল। আর যে এই পরবর্তীতে যেই মনীষীরা জন্মাচ্ছেন, যে তিলক বা এই রাজা রামমোহন রায়, এরা তো ব্রিটিশের অধীনে, এবং ব্রিটিশের সভ্যতা কিন্তু অত মাথা উঁচু করতে দিচ্ছে না। কাজেই ব্রিটিশের যে দুর্নীতি, ব্রিটিশের যে স্বার্থপরতা, এগুলো কিন্তু আমরা দেখবো যে এগুলো কিন্তু প্রচার শুরু হয়ে গেছে উত্তর ভারতে। যেমন 1907 সালেই কিন্তু বলতেছেন যে তো খোদার বস্তি দুনিয়া দোকানদারি না, তোমাদের সভ্যতা নিজের হাতেই সুইসাইড করবে, এবং তোমাদের যে তোমরা যে ডালে বাসা বানিয়েছে, সেই ডালটা যেহেতু মজবুত না, ভেঙে পড়বে, হ্যাঁ, না পায়দার হোগা। তাহলে যে ক্লান্ত ভিত্তির উপরে, তো এই জিনিসটা কিন্তু ইকবাল বারবারই বলতেছিলেন, যে সিস্টেমেটিকভাবে তিনি ইকবাল ব্রিটিশ ফিলসফিকে অ্যাটাক করে যাচ্ছেন। পরবর্তী আরও 2টা আছে, প্রবন্ধ আছে, সেগুলো আমি আলোচনা করে দেখাবো। তিনি বলতেছেন যে ব্রিটিশ, প্রমোদ চৌধুরী বলতেছেন ব্রিটিশ এগুলো মানে, কিন্তু আমরা এই প্রবন্ধটা আলোচনা করার পরে আরও জিনিসগুলো দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী তিনি বলতেছেন 1921 সালে যে রাজা রামমোহন রায়ের ফলে কী হলো, যে এই রাজা রামমোহন রায় দেশের লোককে এই সত্যমূলক ইউরোপীয় শাস্ত্রমার্গে সাধনা করতে শিখিয়েছিলেন। তাইলে তিনি বলতেছেন যে এই ইউরোপের শাস্ত্রে কী আছে, ইউরোপের শাস্ত্রে হচ্ছে একটা আছে বিজ্ঞান আর একটা হচ্ছে ইতিহাস, এই বঙ্কিমের মতোই কথাবার্তা। আচ্ছা, এখন দেখি তারই ফলে বর্তমান ভারতবর্ষে বাঙালি জাতির স্থান সবার উপরে। কিন্তু আমরা 100 বছর পরে কিন্তু দেখি যে বাঙালির অবস্থান খুবই করুণ। 8 কোটি 9 কোটি তামিল যা 3টা সায়েন্স নোবেল পাচ্ছে, সেই পাহাড়ি এলাকা, এবড়ো এলাকা, উর্বর না, কমিউনিকেশন কঠিন, সেই জায়গাটাতে 3টা নোবেল হয়েছে, 200 কোটি বাজেটের ছবি করছে। বাঙালি 30 কোটি হয়েও
9 কোটি কলকাতার বা ওই পশ্চিমবাংলার, তারাও কিন্তু 2 কোটি বাজেটের মুভি করতে পারে না। 200 কোটি বাজেটের একটা মুভি যদি করতে পারতো তাও তো বুঝতাম। তো মানে এই এত বছরে 200 কোটি বাজেটের কোনো মুভি করতে পারে নাই তামিলরা, কিন্তু অহরহ তামিল, তেলেগু এরা এরকম অল্প কিছু লোক প্রচুর মুভি করতেছে। কাজেই ভারতবর্ষে যে আর ঢাকা বা কলকাতা আজ পর্যন্ত একটা সায়েন্স নোবেল পায়নি, কিন্তু তামিলরা 3টা সায়েন্স নোবেল পেয়েছে। কাজেই এই যে তিনি কথাটা বললেন যে 1921 সালে, তার 9 বছরের মধ্যে 1930 সালে কিন্তু নোবেল প্রাইজ পেয়ে গেল এই যে সায়েন্সে। সিভি রমন একজন তামিল, তিনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন। কাজেই তিনি এখানে কী বলতেছেন, কত ফাঁকা আওয়াজ, সেইগুলো আপনারা ক্লিয়ার হবেন। রাজা রামমোহন রায় এদেশের লোককে সেই সত্যমূলক ইউরোপীয় শাস্ত্রমার্গে সাধনা করতে শিখিয়েছিলেন। আচ্ছা, তারপরে এখানে আরেকটু আগ থেকে পড়ি। রাজা রামমোহন আবিষ্কার করেন যে ইউরোপে অন্তত 2টি শাস্ত্র আছে। জাতীয় মনকে এই অবিদ্যার মোহ থেকে উদ্ধার করার জন্য রাজা রামমোহন রায় এদেশে ইউরোপীয় শিক্ষাকে আবাহন করেছিলেন। যে জ্ঞানের সত্যের উপর প্রতিষ্ঠিত নয়, সে কিন্তু সেরফ কল্পনামূলক, সে জ্ঞান মানুষকে মুক্তি দিতে পারে না। রাজা রামমোহন আবিষ্কার করেন যে ইউরোপীয় অন্তত 2টি শাস্ত্র আছে, যার ভিত্তি একটা বিজ্ঞান আর একটা ইতিহাস। এই বিজ্ঞানের প্রসাদে এই বিশ্বের গঠন ও ক্রিয়ার যথার্থ জ্ঞান লাভ করা যার ইতিহাস বা কাছ থেকে মানব জীবনের ইত্থান পতনের পরিবর্তনের যথার্থ জ্ঞান লাভ করা যায়। অন্তত এই দুয়ের চর্চার ফলে মানুষের মন সম্বন্ধে বিশ্ব বড়াই বুড়ির কথা থেকে প্রভুত্ব হতে নিষ্কৃতি লাভ করে, এবং সেই যে কোনো ক্ষেত্রেই হোক না কেন অবিদ্যার হাতে উদ্ধার পাওয়ার নাম মুক্তি লাভ করা, এবং মুক্ত পুরুষই যথার্থ পরিমাণে শক্তিমান পুরুষ। কিন্তু যথার্থ মুক্তি সাধনা সাপেক্ষ। রাজা রামমোহন রায় এই দেশের লোককে এই সত্যমূলক ইউরোপীয় শাস্ত্রমার্গে সাধনা করতে শিখে গিয়েছিলেন। তারই ফলে ভারতবর্ষে বাঙালি জাতির স্থান সবার উপরে, কি সাহিত্যে, কি আর্টে, কি বা বিজ্ঞানে, যে কি রাজনীতির ক্ষেত্রে। বাঙালি যে আজ ভারতবর্ষের সর্বাগ্রণ্য জাতি, বাঙালির চিন্তা, যে বাঙালির কর্ম যে আজ বাকি ভারতবর্ষে আদর্শ, বাঙালি যে এই যুগে মানসিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমগ্র ভারতবর্ষের যুগপৎ শিক্ষা ও দীক্ষাগুরু, তার কারণ বাঙালির যে মহাপুরুষের প্রদর্শিত মার্গে বাঙালির মন এবং বাঙালির জীবন আজ 100 বছর ধরে অগ্রসর হয়েছে। এক কথায় আমাদের জাতীয় প্রতিভা রাজা রামমোহন রায়ের কি সাহিত্যে, কি আর্টে, কি বিজ্ঞানে, কি রাজনীতির ক্ষেত্রে বাঙালি যে আজ ভারতবর্ষের সর্বাগ্রণ্য জাতি, বাঙালির চিন্তা, বাঙালির কর্ম যে আজ কি ভারতবর্ষের আদর্শ, বাঙালি যে এই যুগে মানসিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমগ্র ভারতবর্ষের শিক্ষা ও দীক্ষাগুরু, তার কারণ একটি বাঙালি মহাপুরুষের প্রদর্শিত মার্গে বাঙালির মন, মানে একটি মহাপুরুষ বলতে এখানে ইকে বোঝানো হচ্ছে রাজা রামমোহন রায়, বাঙালির মন, বাঙালির জীবন যে আজ 100 বছর ধরে অগ্রসর হয়েছে। এক কথায় আমাদের জাতীয় প্রতিভা রাজা রামমোহন রায়ের মনে ও জাতির জীবনে সম্পূর্ণ সাকার হয়ে উঠেছিল। তাহলে রাজা রামমোহন রায়ের কারণে আমরা 100 বছর আগায় গেছি, 100 বছর ধরে আমরা আগায় গেছি, এবং গোটা ভারতবর্ষের মধ্যে এখানে আগাতে। কিন্তু আমরা দেখব 1909 সালেই কিন্তু বাঙালি মস্তিষ্ক তার অপব্যবহার, এখানে তিনি বাঙালিদেরকে বলেছেন যে বাঙালি মস্তিষ্ক একজন আরেকজন হিংসা করে বেড়াচ্ছে, এই জিনিসটা খুব খারাপ। এটা 1909 সালে লিখেছিলেন, কে রেখেছিলেন? পিসি রয়। কাজেই এই কথাগুলো তো বাঙালি কিন্তু তখন আর ইউরোপ সে শ্রেষ্ঠ না, বাঙালির নেতৃত্ব ধ্বংস হয়ে যাচ্ছে অলরেডি। সুতরাং রাজা রামমোহন রায় মনে বাঙালি ইচ্ছা করলে তার নিজের মনে ছবি দেখতে পায়। তাহলে বাঙালি ইচ্ছা করলে রাজা রামমোহন রায়ের মনে ছবি দেখতে পায়। বাঙালি জাতি ইচ্ছা করলে রাজা রামমোহন রায়ের মনে ছবি দেখতে পায়। বাঙালি জাতির মনে যে সকল শক্তি ও প্রচ্ছন্ন বিক্ষিপ্ত ছিল রাজা রামমোহন রায়ের অন্তরে, সেই শক্তি সংহত প্রকট হয়ে উঠেছিল। এই প্রমাণ রাজা রামমোহন রায়ের মন ও প্রকৃতি যদি অবাঙালি হতো, তাহলে পুরুষের কখনোই আমরা শিক্ষায় ও জীবনে অজ্ঞাত সারে তার প্রদর্শন করতাম না। এখানে আবার বলছে, একদল আত্মারা বাঙালি আজকে দিনে স্বধর্ম বর্জন করতে উদ্যত হয়েছে বলে রাজা রামমোহনের আত্মাকে স্বজাতির সম্মুখে খড়া করা অবশ্যই কর্তব্য। তার মানে কিছু আত্মারা বাঙালি আজকে রবীন্দ্রনাথকে এবং তার গুরু রাজা রামমোহন রায়কে পরিত্যাগ করতে, মানে এই সময়টা আমাদের বুঝতে হবে যে এই সময়টা কোন সময়। 1921 সালটা হলো ইসের সময়, যে নাম কি বলে, এই খিলাফত আন্দোলনের সময় এবং ইকবালের সময়, এবং এই সময়টা কিন্তু বাঙালিকে প্রচণ্ডভাবে চ্যালেঞ্জ করে বসেছেন ইকবাল। এবং এই জিনিসটা যদি আমাদের মাথার মধ্যে থাকে, তো যে ইকবাল কিন্তু প্রচণ্ডভাবেই বলছিলেন যে এই ইউরোপীয় সভ্যতার, তিনি জার্মানি থেকে পিএইচডি করে এসেছিলেন দর্শনের উপরে। কাজেই আর তার যদি আপনি 1908 সালের যে থিসিসটা যদি পড়েন, তাহলে বুঝবেন তখনই তিনি কান্ট, গেটে, হেগেল, শোপেনহাওয়ার, নিশ্চে, ফিকচে সব হাফেজ হয়ে বসে আছে।
তার ফলে কিন্তু তিনি ওই মাস্টার্সের থিসিসটা জার্মানিতে প্রেজেন্ট করার সাহস পেয়েছিলেন, এবং তারা সাহস পেলে তো হলো না, সেটা আবার পরেও দেখেছে যে না, এই লোককে পিএইচডি না দিলে এক অপরাধ হয়ে যাবে, তাকে তার পিএইচডি দিয়ে দিয়েছে। তাহলে এই ইউরোপীয় সভ্যতার যে শ্রেষ্ঠ অংশ, সেটা আমরা পরে আরেকটা হিসেবে আমি আলোচনা করে দেখাবো, যে ওখানে তিনি বারবার চেষ্টা করতেছেন। ইনি কিন্তু প্রচুর পড়াশোনা করেছেন। পরবর্তী জেনারেশন কিন্তু আর কান্ট, হেগেল, গেটে আর পড়ে দেখে না, যেমন এই বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, তারপরে এই যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এরা কেউ কিন্তু জার্মান দর্শন ঘাটেনি। ইনি জার্মান দর্শন ঘেটেছেন, কারণ ওই যুগটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, এর মাঝখানে পিরিয়ডটাতে জার্মান দর্শন প্রতিটা মানুষ পড়তো, কারণ জার্মান প্রভাবী দিন ছিল মানুষের মন, যে একটা যুদ্ধ কেটে গেল, জার্মানরা কেন বিশ্বের টপ। আজকে কিন্তু জার্মানির ওইভাবে জার্মান দর্শনের কথা শোনা যায় না, কিন্তু ওই সময় জার্মানি যে যুদ্ধটা করেছিল 14 থেকে 18 সাল পর্যন্ত, মানে জার্মান দর্শন পড়া ফরজে আইন হয়ে গেছিলো। এবং এই সময়কার মেধাবী একজন মানুষ ছিলেন এই প্রমোদ চৌধুরী, তিনিও পড়েছিলেন, কিন্তু হাফেজ হয়ে গেছিলেন কে? ইকবাল। তো কাজেই ইকবালের যে কথাগুলোকে পরবর্তীতে তিনি ঠেস দিয়েছেন, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব। এখানে আমি দেখাবো যে এইখানকার যে সমগ্র কথাগুলোকে এক কথায় উড়িয়ে দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বলেছিলেন যে এর নাম কি বলে, এই রাজা রামমোহন রায়ের সম্বন্ধে এই বইটা যদি আপনারা কেউ পড়েন, পড়ে যদি আমাকে কিছু কোশ্চেন করেন, আই উইল বি হ্যাপি। কারণ এখানে প্রতিটা লাইনে লাইনে তিনি মানে পৃথিবীর মানে সর্বকালের শ্রেষ্ঠ মহাপুরুষ প্রতিপাদনের একটা চেষ্টা আছে, যাকে মানে তার 6 মাসের মধ্যেই ছোট করেছিলেন মহাত্মা গান্ধী 23শে মার্চ 1921 সালে। এইটা ঠিক আছে। তাহলে 1921 সালে তিনি যখন এটা লিখছিলেন, মানে এটা 1920 সালের ঘটনা। তাহলে এটা 20 সালের ঘটনা, আর 1921 সালে 23শে মার্চে কিন্তু বললেন আর কি, যে এই মহাত্মা গান্ধী বললেন যে এই রাজা রামমোহন রায় পিগমি কার কাছ থেকে এই যে এই কবির, দাদি, নানক, রাজা, এদের কাছে। তাহলে আমরা দেখব যে এখানে যে বিশাল একটা তিনি ফেদে বসেছেন, সেই জিনিসটা হলো 14 পৃষ্ঠার মধ্যে তার ব্রিটিশদের প্রতি ভক্তি প্রকাশ পাচ্ছে। আবার আরেকটা জিনিস হলো যে রাজা রামমোহন রায় যে পরবর্তীতে আমরা 1933 সালে একটা লেখা দেখবো, যে সেখানে কিন্তু বলছেন বাঙালির দাসত্ব মনোভাব। তাহলে এই দাসত্ব মনোভাবটা কিন্তু এই রাজা রামমোহন রায় থেকে আসছে। আমি একটু আগে আলোচনা করলাম যে রাজা রামমোহন রায় বা যারা ব্রাহ্ম ধর্মটা গ্রহণ করেছে, তারা কিন্তু ব্রিটিশের যে অত্যাচার, একটা কলোনিয়ালিস্টের সমাজের বিরুদ্ধে একটা কবিতাও লিখতে পারেনি, যেটা এবং ব্রিটিশের এখানে কিন্তু আরও কিছু যুক্তি দেওয়া আছে, যে ব্রিটিশের প্রভাবে তিনি হননি, ব্রিটিশের প্রভাবে তিনি নিজের ধর্মতত্ত্ব প্রচার করেননি। এখানে দীর্ঘ প্রায় 1-1.5 পৃষ্ঠা যুক্তি দেওয়া হয়েছে এই 12 পৃষ্ঠা যুক্তির মধ্যে। কিন্তু আমরা দেখব যে এই যুক্তিতেই কিন্তু ব্রিটিশের প্রভাব, আরেকটা হলো গিয়া ইসের প্রভাব, এই যে নাম কি ইসলামের প্রভাব, এই দুইটার প্রভাবেই কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু ওই কথাটা বলেছিলেন যে পিগমি। এবং এখানে কিন্তু এই রবীন্দ্রনাথ তখন কিন্তু তাকে চিঠি লিখে বলেছিলেন যে আপনি কিন্তু এই কথাগুলো ঠিক বলছেন না। তখন বলছিলেন যে, এবং তিনি পরবর্তীতে যদি অসহযোগ আন্দোলনে বা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিতে বলাতে, তখন তিনি বারবার এই রবীন্দ্রনাথ এই কথাটা বলতেন যে আপনি তো আমার যে ধর্মগুরু রাজা রামমোহন রায়কে আপনি পিগমি বলেছেন। তখন বলছেন না, তিনি অনেক বড় মানুষ, কিন্তু আমি পিগমি বলেছি কার তুলনায়? কবির, দাদু, নানক, এদের তুলনায়। এবং এই দাদুর কবিতাই কিন্তু 1915 সালে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজেই দাদুর মাহাত্ম তিনি, দাদুর কবিতা না, এটা হলো গিয়া এই কবিরের কবিতা। কাজেই তিনি অস্বীকারও করতে পারছেন না যে তারা বিরাট বড় মানুষ। তাদের কবিতাগুলো আসলেই অত্যন্ত চমৎকার, একটা পজিটিভ সভ্যতার দিকে আমরা যাচ্ছিলাম, এবং স্বাধীন থাকলে পর হয়তো জাপানের মতো হয়ে যেতে পারতাম, কারণ জাপানের যে সংস্কৃতি তার থেকে ইন্ডিয়ার সংস্কৃতি কোনো অংশেই কম না। এখন আমরা দেখি যে এইখানে যে এই রাজা রামমোহন রায়ের সাথে যে তার একটা মহাত্মা গান্ধীর যে পার্থক্য, সেখানে কিন্তু মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ করেনি এই প্রমোদ চৌধুরী। কারণ প্রমোদ চৌধুরী চ্যালেঞ্জ করতেন, তাহলে তো এইটা কিন্তু গোটা ভারতবর্ষে ছড়িয়ে যেত, এবং তখন হয়তো ইকবালও জয়েন করতেন, আরও অনেকে জয়েন করতেন। তখন কিন্তু তারা বলতেন যে এই যে আপনি জার্মান দর্শনের কথা বলছেন, সে জার্মান দর্শন কী বলছে? সে জার্মান দর্শন তো শেষমেশ ইসলামের শ্রেষ্ঠতা স্বীকার করে নিচ্ছে। তাহলে আপনি কেন ইসলামের শ্রেষ্ঠতা স্বীকার করে নিচ্ছেন না? আর ইসলাম যদি সৃষ্টি হয়, তাহলে এই রাজা রামমোহন রায়ের এই যে একটা ঠান্ডা, খুব শিয়ালের বুদ্ধির সভ্যতা, ঠান্ডা মাথার সভ্যতা, হ্যাঁ, এই উদারনৈতিক সভ্যতা বুঝলাম, কিন্তু ইসলামে তো উদারনীতি আছে, কিন্তু তাই বলে আত্মলোপ করার তো না বিষয় নাই। যে যেখানে অন্যায়কারী আসছে, যে চুষে খাইতে চায়, কলোনিয়াল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তো ইসলামে এক ফরজ।
তাহলে এই জিনিসগুলো কেন অস্বীকার করলেন? এই জীবনের ধর্মের জন্য যেটা দরকার ছিল, যে জিনিসটা ঘেটে যেটা ইসলামের প্রশংসা করছেন, যে অন্যায়ের প্রতিবাদে ইসলাম, তার প্রশংসা কিন্তু শহীদদের প্রশংসা করছেন, মুজাহিদের প্রশংসা করছেন গেটে, সেই জিনিসটা কেন আপনার করলেন না? এই নাম কি বলে, যদি আপনি ওয়ারিয়ার বানাচ্ছেন, কিন্তু তিনি নিজেকে কি নিজে ওয়ারিয়ার বলে ডিক্লেয়ার করেছেন কিনা? হ্যাঁ, যে এখানে আপনি বলতেছেন হাইনের উদাহরণ দিয়ে যে তিনি এই স্বাধীনতার ওয়ারিয়ার, কিন্তু তিনি তো নিজে কোনো যুদ্ধ করেছেন কি, বা যুদ্ধ করতে কাউকে উৎসাহিত করেছেন? তাহলে এই জিনিসগুলো কিন্তু প্রশ্নগুলো আসতো, কিন্তু এই প্রশ্নগুলো যেহেতু তিনি চ্যালেঞ্জই করেননি, খেলে একতরফা কিছু যুক্তি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি আর বেনথামের মিল, যে স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা ঠিক আছে, কিন্তু স্বাধীনতাটার কিন্তু যখন অন্য দেশ আমাদের অ্যাটাক করে তখন তো তার প্রতিবাদও করার দরকার আছে। সেখানে নিরস্ত্র সংগ্রাম, সহিংস সংগ্রাম, অহিংস সংগ্রাম সবগুলোরই দরকার আছে। তাহলে এই বিষয়গুলো কেন আসলো না? কেন এই একটা যদি এত বড় মহান মানুষই হন রাজা রামমোহন রায়, সেই জিনিসটা কেন আসলো না? কিন্তু পরবর্তীতে দেখো আবদুল্লাহ সাইদ কিন্তু বললেন যে একটা কথা, যে একটা মানুষ যোদ্ধা এবং ফকির এই দুইটা যদি একত্রে হয় তাহলে কিন্তু সে শিষ্ট মানুষ হয়ে যায়। কারণ জীবন যুদ্ধ বলেও তো একটা কথা আছে। কাজেই তাত্ত্বিক কথা আর বাস্তব কথা কিন্তু একটা পার্থক্য থেকে যাচ্ছে, যে খালি কিছু ভালো ভালো কথা বললেই কিন্তু হয় না। কিন্তু এখানে যে ভালো ভালো কথাগুলো তিনি বলার চেষ্টা করছেন, যে নাম কি বলে বেনথাম মিলের উদাহরণ দিয়েছেন, কিন্তু বেনথাম মিলই তো শেষ কথা নয়। আর বেনথাম মিলের পরে জার্মান দর্শনের প্রভাব তো কেউ অস্বীকার করবে না। আর জার্মান দর্শনের যে আমাদের যে গেটে, কান্ট এবং তার সঙ্গে লক, হবস, বেনথাম মিল সব মিলে যদি আমরা শ্রেষ্ঠ বলতে পারতাম তাহলে তো হতো, কিন্তু সব মিলে সবগুলো তুলনা করাও নাই। এবং এখানে যখন একটা বিরুদ্ধ মত আসলো এই মহাত্মা গান্ধী, সেটাকে তিনি চ্যালেঞ্জ করেননি, এবং চ্যালেঞ্জ করলে পরে হয়তো গেটের কথা প্রসঙ্গগুলো আসতো, তাহলে কি। এবং যেই জিনিসটা কিন্তু গেটের মহত্ব কিন্তু ব্রাহ্মণরা জানতো, যেমন এই তত্ত্ববিদিনী পত্রিকায় গেটের একটা কবিতাও কিন্তু অনেক সময় ছাপা হতো ফ্রন্ট পেজে। কাজেই এই গেটেকেও তারা চাইলে কোথাও, এবং বাটন রাসেল আমি দেখবো যে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গেটের নামে কোনো নিন্দামন্দ নাই। তাহলে এখানে যে এই যে হিপোক্রেসি, যে কোনো জায়গায় সত্যটা কীভাবে বেরোয়, যখন তর্ক করা হয়, কিন্তু তর্কই তো তিনি যাচ্ছেন না। পরবর্তীতে দেখবো যে এই প্রমোদ চৌধুরী কিন্তু বেঁচে ছিলেন যখন ভারতে একটা আলাদা রাষ্ট্রের বা রাজ্যের কথা বলছেন, রাষ্ট্র না তখন রাজ্যের কথা বলছেন, কিন্তু যে যুক্তিগুলো দিয়েছেন সেই যুক্তিগুলো যদি ভুল হতো, সেই যুক্তির সেখানে গোটা প্রস্তাবটা ছিল পাকিস্তান প্রস্তাব 1930 সালে। তিনি তখন বেঁচে ছিলেন যখন ইকবাল এই প্রস্তাবটা করেন ভারতের একটা অংশকে আলাদা রাজ্য করার, সেখানে তিনি মুসলিমদেরকে আলাদা একটা জাতি হিসাবে কিছুটা দাঁড় করাচ্ছেন, তখনই তো তিনি প্রস্তাব করতে পারতেন। তাইলেই তো তার যে বাদানুবাদে বেরিয়ে যেত যে রাজা রামমোহন রায় পৃথিবীর মানুষের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেই বুঝে না। ফলে এই আমাদের এখানে তসলিমা নাসরিন জন্মায়, আমাদের এখানে আরও অনেক নাস্তিকরা ইউটিউব ভিডিও করে, কিন্তু ডিবেটে তো আসতে হবে, এই বইগুলা নিয়ে আলোচনা করতে হবে যে গেটে ঠিক বলতেছেন না প্রমোদ চৌধুরী ঠিক বলতেছেন। এবং এই প্রমোদ চৌধুরী এখানে কিন্তু আরেকজনের নাম উল্লেখ করেছেন, যিনি হলেন গিয়া প্রথমে তার নাম বলতে চাননি, পরে কিন্তু তার এই জার্মান দার্শনিকের নামও তিনি বলে ফেলেছেন। এবং রাজা রামমোহন রায় সম্বন্ধে তিনি অনেক এই কথা বলেছেন। এখন আমরা দেখব যে ওই রাজা রামমোহন রায় আমাদের জাতীয় জীবনে অনেক মহাত্মা গান্ধী যেটা বলছেন যে তিনি বড় মানুষ ঠিক আছে, কিন্তু সেই তুলনায় আমাদের এই ডিবেটগুলো যদি আমাদের আসে যে শেক্সপিয়ার বড় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, হয়তো নিশ্চয়ই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো গেটেই ফাইসলা দিয়ে দিয়েছেন যে কবির সাথে নবীর তুলনা হতে পারে না, তিনি তো কবি শেক্সপিয়ার, আর তিনি তো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াস ডিবেটের বিষয়। এবং মহাত্মা গান্ধীর সাথে মানে হচ্ছে কি রাজা রামমোহন রায় এবং ব্যক্তিত্বের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের কাছে কিছুই না, কারণ তিনি তো নবী এবং তিনি একজন ফাইটার, তিনি এই অন্যায়ের বিরুদ্ধে সহস্র সংগ্রাম করেছেন, যেটা আর তার ফলে কি মুসলমানরা জীবনযুদ্ধে প্রচণ্ড, পরে আমরা দেখব নিটশেও কিন্তু বলেছেন যে জীবনযুদ্ধে এই প্রোটেস্ট্যান্টের থেকে ক্যাথলিক এবং মুসলমানরা কিন্তু শ্রেষ্ঠ। তাহলে এই যে এই নিটশের প্রসঙ্গ কিন্তু তিনি এখানে আনেননি, তিনি হেনরি খাইনের পর্যন্ত আনছেন। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে পরবর্তীতেও তিনি কিন্তু এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ ডিবেটে যাননি। কাজেই আমরা বুঝতে পারি যে এই লোকের যে সম্পূর্ণ সদিচ্ছা নাই। এবং বাঙালিদের আমাদের এখন উচিত যে আমরা যেহেতু বাংলাদেশে এখন আমরা একটা পূর্ণ গণতান্ত্রিক সংবিধান রচনা করব, যেখানে সংস্কারমূলক কাজগুলো হবে, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে যে এই
জ্ঞানী মানুষ তৈরি করতে হবে। আর জ্ঞানী মানুষ কখন তৈরি হবে? যখন আমরা এই ডিবেটগুলো করব যে কে কার আদর্শটা ঠিক, কার আদর্শ কি, কোনটা ত্রুটি, বিভিন্ন লোকের এই বাদ অনুবাদের ফলেই কিন্তু এগুলো দাঁড়াবে। কিন্তু এই বাদানুবাদ জিনিসটাই কিন্তু সেভাবে বাংলায় দাঁড় হয়নি। যেখানে আমরা পরবর্তী দেখব যে নেহেরু এবং ইকবালের মধ্যে যে ডিবেট হচ্ছে সেটা কিন্তু কলকাতায় বসে হয়েছে স্টেটম্যান এবং পত্রিকার মধ্যে, নাম কি বলে, মডার্ন রিভিউ। কিন্তু সেখানে রবীন্দ্রনাথ যোগদানী, প্রমোদ চৌধুরী যোগদানী, শরৎচন্দ্র যোগদানী। কাজেই বাঙালি এই ডিবেটগুলো যারা তারা সেগুলো করেনি, এখন আমরা সেই ডিবেটগুলোতে যোগ দেব, আলোচনা করব। আমার কথাগুলির কেউ যদি করতে চান, প্রতিবাদ করতে চান, যুক্তিগুলো এখানে আমার নিচে কমেন্ট আকারে দেন, তাহলে আমি খুশি হব, এবং শেয়ার করলেও খুশি হব। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।